হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লেকচার 4-এ HTML এর। আমি সৈকত লরেন্স রোজারিও। গত ক্লাসে আমরা লিস্ট নিয়ে পড়াশোনা করেছিলাম। আজকে আমরা দুইটা ছোট ছোট টপিক নিয়ে একটু পড়াশোনা করব। সেটা হচ্ছে কিভাবে HTML ডকুমেন্টে ইমেজ এবং হাইপারলিংক ইনসার্ট করা যায়, সেই ব্যাপারে আমরা কাজ করব। তোমাদেরকে যখন আমি একেবারে শুরুর দিকে ক্লাস নিয়েছিলাম, বলেছিলাম এমটি ট্যাগ রয়েছে 4 ধরনের: ব্রেক, এইচআর, ইমেজ এবং ফ্রেম। সো আমরা সেই ইমেজ আইএমজি যে ট্যাগটা আছে সেটাকে নিয়ে আজকে ইমেজ ইনসার্ট করার কাজটা সম্পন্ন করব। সো তোমাদেরকে দেখাচ্ছি, আমার এই উইন্ডোটাতে তোমরা দেখতে পাবে যে নেচার নামে একটি ছবি রয়েছে। ছবিটা দেখতে এরকম। আমাদের টার্গেট হচ্ছে এই ছবিটাকে আমরা আমাদের ওয়েব পেজে ইনক্লুড করব। আসো তাহলে সেই কাজটি করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ছবিটার নাম হচ্ছে নেচার এবং ছবিটার টাইপ হচ্ছে জেপিজি ফাইল, অর্থাৎ ছবিটার ফরম্যাট হচ্ছে জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। এই ফরম্যাট ছাড়াও আরও বেশ কয়েকটা ফরম্যাটের ছবি তোমরা দেখতে পারবে। ফর এক্সাম্পল GIF, PNG, .bmp, JPEG, ঠিক আছে। তো আমাদের টার্গেট হচ্ছে আপাতত এই nature.jpg ফাইলটাকে আমরা এই ওয়েব পেজে ইনক্লুড করব। আচ্ছা, ইনক্লুড করার জন্যে শুরুতেই আমরা যদি একটা হেডিং নিয়ে আসি যে ইনসার্টিং ইমেজ, ওকে। এটার জন্য আমার আউটপুটটা হচ্ছে এমন। তাহলে এই হেডিংটার জন্য আমার আউটপুটটা এমন জেনারেট হলো। এবার আমরা ঠিক হেডিংটার পরেই ছবিটাকে ইনক্লুড করতে চাই। ছবিটার জন্য ট্যাগ হচ্ছে IMG। এই IMG ট্যাগের মধ্যে আমাকে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে SRC, which stands for source, equals to দিয়ে আমরা ডাবল কোটেশনে সিম্পলি ছবিটার নাম এবং ফরম্যাট উল্লেখ করে দেব। আচ্ছা, আসলে তাহলে ছবিটার নাম ছিল নেচার এবং ফরম্যাট ছিল .jpg। ওকে, সেভ করি, আউটপুটটা জেনারেট করি। দেখা যাচ্ছে যে আউটপুটটা যেটা জেনারেট হচ্ছে সেটা বেশ বড় আকৃতির। এই আউটপুটটাকে আমার একটা পার্টিকুলার পিক্সেল সাইজে নিয়ে আসতে হবে, কারণ এই ছবিটার ডিফল্ট সাইজ অনেক বড় বিধায় এই পুরো ওয়েব পেজটা জুড়ে ছবিটা প্রদর্শিত হচ্ছে অনেক বড় আকৃতিতে। সেই কাজটি করার জন্য তাহলে কি করতে হবে, আমাদেরকে সেই অ্যাট্রিবিউট লিস্ট থেকে আমরা উইডথ নামক অ্যাট্রিবিউটটা নিয়ে আসি। তাহলে উইডথে ফর এক্সাম্পল আমরা দিলাম 200 এবং আরেকটা অ্যাট্রিবিউট আমরা দিই, দ্যাট ইজ হাইট, যার ভ্যালু আমরা রাখি ফর এক্সাম্পল 150। যদি সেভ করি তখন আমার আউটপুটটা কতটুকু জেনারেটেড হয় খেয়াল করো। ইনসার্টিং ইমেজ এবং এই ছবিটার হাইট এবং উইডথ আমার প্রদত্ত হাইট এবং উইডথের সাথে ম্যাচ করে প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, তো কোন ছবির হাইট উইডথ কতখানি হবে সেটা আমরা কিভাবে বুঝবো? মনে রাখবে, তোমাদেরকে পরীক্ষায় যখন কোনো একটা ছবি ইনক্লুড করতে বলা হবে তখন ইউজুয়ালি সেখানে ছবিটা উইডথ এবং হাইট এভাবে দেয়া থাকতে পারে। তোমাকে যদি বলে যে abc.jpg নামে একটি ছবি তুমি তোমার ওয়েব পেজে ইনক্লুড করবে, তখন তার সাইজ অবশ্যই তোমাকে বলে দেওয়া হবে। সাইজটা এই ফরম্যাটে বলে দেওয়া থাকতে পারে যে 445x50। এখানে 45 এই ভ্যালুটা হচ্ছে ছবিটার উইডথ এবং 50 এই ভ্যালুটা হচ্ছে ছবিটার হাইটকে ইন্ডিকেট করছে। তাহলে তোমরা এই ভ্যালুটাকে অবশ্যই উইডথ এবং হাইট অ্যাট্রিবিউটের মধ্যে নিয়ে আসবে। ওকে, এবার এই ইমেজকে যদি তোমাকে বলা হয় তার ইমেজের অ্যালাইনমেন্টটা ঠিক করতে, অর্থাৎ ইমেজটাকে সেন্টার কিংবা রাইটে নিয়ে যেতে হবে, এখানে মনে রাখবে অ্যালাইন অ্যাট্রিবিউটটা কিন্তু কাজ করবে না। অ্যালাইন অ্যাট্রিবিউট যদি কাজ না করে কিভাবে আমরা একটা ইমেজকে মাঝখান বরাবর নিয়ে আসবো?
ফর এক্সাম্পল আমরা ইনসার্টিং ইমেজ এই হেডিংটাকে যদি মাঝখানে নিয়ে যেতে চাই, আমরা অ্যালাইন ইকুয়ালস টু সেন্টার অ্যাট্রিবিউটটা ইউজ করি। তার জন্যে আমার হেডিংটা মাঝখান বরাবর চলে যাচ্ছে। আচ্ছা, যদি এই ইমেজটাকে মাঝখানে নিয়ে যেতে হয় তার জন্য দুইটা টেকনিক বিদ্যমান। এক, ফার্স্টলি আমরা এই ইমেজটাকে যদি সেন্টার নামক একটা ট্যাগে দিয়ে দিই, তখন এই ইমেজটা মাঝখান বরাবর চলে আসবে। আচ্ছা, সেন্টার কোডটাকে ওকে, আচ্ছা, কিন্তু যদি আমরা এই ইমেজটাকে একদম রাইট অ্যালাইনমেন্টে নিয়ে যেতে চাই তখন কিন্তু রাইট নামের কোনো ট্যাগ আমরা পাবো না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ নামক একটা ট্যাগ শিখেছিলাম। পুরো ইমেজটাকে আমরা একটা প্যাকেজিং এর আন্ডারে নিয়ে চলে আসি, p/p, দেন এখানে অ্যালাইন ইকুয়ালস টু আমরা যদি দিয়ে দিই রাইট অথবা সেন্টার, তখন ইমেজটা রাইট অথবা সেন্টারে চলে যাবে। সি পি অ্যালাইন রাইট স্ল্যাশ পি, তার ভেতরে আমরা ইমেজটাকে দিয়েছি এবং ইমেজটা রাইট অ্যালাইনমেন্টে চলে গিয়েছে। এবার তাহলে আমরা এই ইমেজটাকে ফাইনালি আরেকটা অ্যাট্রিবিউটের ব্যবহার দেখি। ইমেজটাকে আমরা আগে সেন্টারেই নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম। এবার যদি কোনো কারণে এই ইমেজটা লোড হতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে এই ইমেজটার অল্টারনেটিভ হিসেবে কোনো টেক্সট কি প্রদর্শন করা যায় কি না, সেই টেক্সটটা প্রদর্শন করতে চাইলে আমরা যদি ইমেজে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করি, দ্যাট ইজ ALT, which stands for alternative or alternate। এখানে আমরা একটা লেখা দিয়ে দিলাম যে নো ইমেজ। কোনো কারণে যদি ছবিটা লোড হতে ব্যর্থ হয় তাহলে অতটুকুন জায়গা জুড়ে এই নো ইমেজ কথাটা আসবে। এখন দেখতে পাচ্ছি যে ছবিটা যেহেতু আছে তাই প্রদর্শিত হচ্ছে। আমরা যদি এই নেচার ছবিটার বানানে কোনো একটা ভুল করি, সোর্সে ছবিটার নাম দিতে গিয়ে বানানে ভুল করলাম, তখন আমাকে দেখো এই জায়গায় দেখাচ্ছে নো ইমেজ, অর্থাৎ ছবিটার অল্টারনেট হিসেবে নো ইমেজ কথাটি প্রদর্শিত হচ্ছে। এটা হচ্ছে যদি কোনো কারণে ছবি প্রদর্শিত হতে না পারে তখন এই কাজটা করে নিতে হয়। আবার ছবিটার নাম ঠিক করে দেওয়া হলে ছবিটি প্রদর্শিত হবে। এই গেল আমাদের ছবি সংলগ্ন কোড। এ পর্যায়ে আমরা চলে আসি আমাদের সেকেন্ড টপিকে, হুইচ ইজ হাইপারলিঙ্কস। আচ্ছা, হাইপারলিঙ্ক সংযুক্ত করার জন্য তোমাদের বলে রাখছি ব্যবহৃত ট্যাগ হচ্ছে a/a। মনে রাখবে এ ট্যাগটির পূর্ণরূপ হচ্ছে অ্যাঙ্কর, ANCHOR, অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর শব্দটা কোত্থেকে আসে? তোমরা জেনে থাকবে যে অ্যাঙ্করিং শব্দটার মানে হচ্ছে যে কোনো একটি প্রোগ্রাম উপস্থাপনা করছে। একজন প্রোগ্রাম উপস্থাপকের কাজই হচ্ছে প্রোগ্রামের কন্টেন্টের সাথে উপস্থিত দর্শকদের কিংবা অডিয়েন্সের একটা মেলবন্ধন তৈরি করে দেওয়া। ঠিক তেমনিভাবে এই অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে এই ওয়েব পেজে অবস্থিত কোনো একটি কন্টেন্টের সাথে অন্য আরেকটি কন্টেন্টের সম্পর্ক স্থাপন করে দেওয়া। এই জন্যই আমরা a/a ট্যাগ ব্যবহার করে থাকি। এবার আসো আমরা একটি হাইপারলিঙ্ক কাকে বলে তার সংজ্ঞায়নে যাই। হাইপারলিঙ্ক হচ্ছে কোনো ওয়েব পেজে অবস্থিত সেই সকল উপাদান যা ওই ওয়েব পেজের সাথে অন্য কোনো ওয়েব পেজের বা অন্য কোনো অংশের সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, সেই হাইপারলিঙ্ক সংযুক্তকরণের জন্য আমাদের a/a অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ আমরা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আমরা চাচ্ছি আমাদের এই ওয়েব পেজে গো টু গুগল নামে একটি লেখা থাকবে, যেই লেখাটিতে ক্লিক করলে আমরা google.com অর্থাৎ গুগলের ওয়েবসাইটে চলে যাব। সেই কাজটি করতে হলে আমরা এই ছবিটার পরে চাচ্ছি গো টু গুগল লেখাটি থাকবে। মনে রাখবে যেই লেখাটাতে ক্লিক করতে চাই সেই লেখাটি থাকবে a/a, এই দুটো ট্যাগের মাঝখানে, গো টু গুগল। আচ্ছা, ক্লিক করলে কোথায় যেতে চাই সেই ডেস্টিনেশনটা থাকবে হচ্ছে
এ ট্যাগের স্টার্টিংয়ে একটা অ্যাট্রিবিউটের মধ্যে, অ্যাট্রিবিউটটা হচ্ছে href, which stands for hyperlink reference। আচ্ছা, এই হাইপারলিঙ্ক রেফারেন্সে আমরা ইউআরএলটা দিয়ে দিই, প্রথমে এই প্রোটোকল :/www.google.com। ওকে, সেভ করি। এবার রিফ্রেশ। দেখো, রিফ্রেশ করার সাথে সাথেই এখানে গো টু গুগল নামে একটি লেখা চলে আসলো, এবং তার উপরে কার্সারটা নিয়ে যাওয়ার সাথে সাথে কার্সারটি একটি হাতের রূপ লাভ করছে। আমি যদি ক্লিক করি তাহলে আমি যেই উইন্ডোতে আছি, যেই ট্যাবে আছি, খেয়াল করো, সেই ট্যাবেই গুগলের ওয়েব পেজটা প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, অনেক সময় এরকম তোমরা এক্সপিরিয়েন্স ফেস করেছো যে ক্লিক করলে পাশে নতুন আরেকটি ট্যাবে লিঙ্কটা ওপেন হচ্ছে। সেই কাজটি কিভাবে করা যায়? সেই কাজটি করার জন্য আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেটি হচ্ছে টার্গেট ইকুয়ালস টু, তার ভ্যালু আমরা দিতে পারি _ব্ল্যাঙ্ক। সেভ, আউটপুট জেনারেট করি, ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখো আমার এই পেজটি অক্ষুণ্ণ রেখে পাশে আরেকটি ট্যাবে এই লিঙ্কটা ওপেন হয়ে গেল। ওকে, তাহলে আমরা href অ্যাট্রিবিউটের ব্যবহার দেখলাম, টার্গেট অ্যাট্রিবিউটের ব্যবহার দেখলাম। তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য আরেকটু বলি, এই যে গো টু গুগল লেখাটিতে ক্লিক করছো, এখানে যদি তুমি অন্য যে কোনোই লেখা দাও না কেন, ফর এক্সাম্পল লেখা দিলে হ্যালো ওয়ার্ল্ড, এখানে প্রদর্শিত হবে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু ক্লিক করলে সে গুগলের ওয়েবসাইটেই চলে যাবে। মনে রাখবে, এইটুকুকে আমরা বলে থাকি ব্যানার, এবং এটাই হচ্ছে মূল রেফারেন্স, অর্থাৎ আমরা যেখানে ডেস্টিনেশন যেতে চাই। এবার তোমাদেরকে বলি, যদি আমরা চাই কোনো একটি ইমেজকে হাইপারলিঙ্ক করতে, তখন আমরা কি কাজ করে থাকি? ঠিক একইভাবে জাস্ট ইমেজটার উপরে যেহেতু আমরা ক্লিক করব, তাই ইমেজটাই ব্যানার হিসেবে কাজ করবে। সেই কাজ করার জন্যে জাস্ট ব্যানারের জায়গাটায় তুমি যদি এই ইমেজটাকে নিয়ে এসে বসিয়ে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। সিন, এই হচ্ছে আমার আউটপুট। আমি ইমেজটার উপর কার্সার নেওয়ার সাথে সাথে কার্সারটা হাতের রূপ লাভ করছে, ক্লিক করছি, পাশে আরেকটি ট্যাবে গুগল লেখাটি ওপেন হয়ে গেল। So this is basically our task for inserting image and hyperlinks. So আশা করি সবাই বুঝতে পেরেছো, বাসায় প্র্যাকটিস করবে আর একটু ভালোভাবে, তাহলে নিজেরা সমস্যাগুলো ক্লিয়ার হয়ে নিতে পারবে। সো ভালো থাকবে, নিজের পরিবার পরিজনকে নিয়ে নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে, এই কামনায় শেষ করছি আজকে। থ্যাংক ইউ সবাই।